অনেক অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক রাজা। তার ছিল একটি মাত্র মেয়ে। রাজকন্যা ছিল খুবই অলস। রাজকুমারীকে নিয়ে রাজা খুবই চিন্তিত ছিলেন। তাই রাজা একটা বুদ্ধি বের করলেন। তারপর থেকে রাজকুমারী একদম পাল্টে গেল। একদিন রাজা রাজকুমারীকে ডেকে বললেন, তুমি আজ বিকালে আমার সাথে রাজদরবারে বসবে। রাজকুমারী তখন রাজাকে বললেন, পিতা, বিকেলে তো আমার প্রচণ্ড ঘুম পায়, আমি রাজসভায় যাব না। রাজা তখন রাজকুমারীকে বললেন, আমার মৃত্যুর পর তো তোমাকেই সব সামলাতে হবে মা। এখন থেকে শিখে না রাখলে পরে সামলাবে কি করে? রাজকুমারী বললেন, পিতা, পরে আমি ঠিক শিখে নেব। রাজকুমারীর কথা শুনে রাজা বললেন, আচ্ছা ঠিক আছে মা। বিকেলে রাজা রাজসভায় বসলেন। মন্ত্রী অবাক হয়ে রাজাকে জিজ্ঞেস করলেন, এ কি মহারাজ, রাজকুমারী আসেননি? রাজা বললেন, না মন্ত্রী, সে জানালো যে সে এখন ঘুমাবে। মন্ত্রী তখন রাজাকে বললেন, কিন্তু রাজকার্য যে তাকে শিখতে হবে মহারাজ। রাজা বললেন, সেটাই তো সমস্যা। রাজকুমারের জন্য যে সব শিক্ষকের ব্যবস্থা করতে বলেছিলাম তা কি হয়েছে? মন্ত্রী বললেন, হ্যাঁ মহারাজ, অর্থনীতির শিক্ষক আজ থেকে রাজকুমারীকে অর্থবিদ্যা শেখানো শুরু করবে। বিকেলে দাসী এসে রাজকুমারীকে বলল যে, রাজকুমারী, আপনার জন্য অর্থবিদ্যার শিক্ষক এসে অপেক্ষা করছেন। রাজকুমারী বিরক্ত হয়ে দাসীকে বললেন, অর্থবিদ্যার শিক্ষক কেন? আমার কোনো অর্থবিদ্যা শেখার প্রয়োজন নেই। পরের দিন সকালে মন্ত্রী দৌড়ে এসে রাজকুমারীকে বললেন, রাজকুমারী, তাড়াতাড়ি চলুন। রাজকুমারী বললেন, কি হয়েছে মন্ত্রী? মন্ত্রী তখন বললেন, রাজামশাই অসুস্থ, জ্ঞান হারিয়ে ফেলেছেন। রাজকুমারী কাঁদু কাঁদু গলায় বললেন, পিতা অসুস্থ? তাড়াতাড়ি চলুন মন্ত্রীমশাই, পিতার কাছে যাই। রাজকুমারী রাজার কক্ষে প্রবেশ করে বৈদ্যকে জিজ্ঞেস করলেন, রাজামশাইয়ের কি হয়েছে? রাজবৈদ্য তখন রাজকুমারীকে বললেন, মহারাজ এক কঠিন রোগে আক্রান্ত হয়েছে। এর ওষুধ পাওয়া যাবে ভিন দেশে, তার মূল্য অনেক। রাজকুমারী তখন মন্ত্রীমশাইকে নির্দেশ দিলেন, মন্ত্রীমশাই যেন ভিন দেশ থেকে ঔষধ আনার ব্যবস্থা করেন। মন্ত্রীমশাই বললেন, ঠিক আছে রাজকুমারী, কিন্তু মহারাজ সুস্থ না হওয়া পর্যন্ত তো আপনাকে রাজ্য সামলানোর দায়িত্ব নিতে হবে। রাজকুমারী বললেন, আচ্ছা ঠিক আছে, পিতা সুস্থ না হওয়া পর্যন্ত আমি রাজ্য পরিচালনা করব। এরপর দুপুরে রাজকুমারী খেতে বসলেন। দাসী এসে তাকে মাছ ভাত খেতে দিলেন। শুধু মাছ আর ভাত খেতে দেখে রাজকুমারী অবাক হয়ে গেলেন। দাসী বললেন, আসলে রান্নার প্রয়োজনীয় সরঞ্জামের বিষয়ে মন্ত্রীমশাই নিজেই তদারকি করতেন, তিনি না থাকায় সমস্যা হচ্ছে। রাজকুমারী বললেন, এ তো মহাবিপদ দেখছি, রান্নার বিষয়ে এখন আমাকেই তদারকি করতে হবে। দাসী বললেন, আজ্ঞে হ্যাঁ রাজকুমারী। রাজকুমারী খেতে খেতে দাসীকে বললেন, আমার নতুন গহনা নিয়ে স্বর্ণকার কি এসেছিল? দাসী বললেন, আজ্ঞে না, স্বর্ণকারের মজুরি পরিশোধ করা হয়নি, তাই স্বর্ণকার গহনা নিয়ে আসেননি। রাজকোষ শূন্য হয়ে গেছে, রাজা অসুস্থ থাকায় প্রজারা ঠিকমতো কর দিচ্ছেন না। আপনি যদি রাজসভায় বসতেন তাহলে ভালো হতো রাজকুমারী। রাজকুমারী বললেন, ঘন্টার পর ঘন্টা রাজসভায় বসে প্রজাদের কথা শোনা অসম্ভব। কয়েকদিন পর রাজকুমারী তার বাবার সাথে বসে কথা বলছেন। এমন সময় রাজার লোক এসে রাজাকে জানালো যে মন্ত্রীমশাই খবর পাঠিয়েছেন, ঔষধের জন্য আরও অর্থ প্রেরণ করতে হবে। রাজা বললেন, সে কি, রাজকোষ তো প্রায় শূন্য। রাজার লোক বললেন, কিন্তু অর্থ না দিলে তো ওষুধপত্র কিছুই মিলবে না মহারাজ। রাজা তখন রাজকুমারীকে বললেন, তোমার অলংকার ছাড়া যে আর কিছুই বাকি নেই। রাজকুমারী বললেন, ঠিক আছে, আমার সব অলংকার আমি রাজকোষে জমা দিয়ে দেব, কিন্তু এভাবে আর কতদিন চলবে? তারপর রাজকুমারী গেলেন তার সাজ করে। দাসীদেরকে ডাকতে থাকলেন তাকে সাজিয়ে দেওয়ার জন্য। একজন দাসী এসে তাকে জানালো যে সব দাসী চলে গেছে। রাজকুমারী কারণ জানতে চাইলেন। দাসী বললেন, সব দাসীদের বেতন আর থাকা খাওয়া বাবদ অনেক টাকা খরচ হয়, তাই সবাইকে বাদ দেওয়া হয়েছে। দাসী বললেন, ওই যে জানালা দিয়ে দেখুন, সবাই চলে যাচ্ছে, কি আর করা। এখন থেকে রাজকুমারী নিজেই রান্না করতে থাকেন। ভাত রান্না করতে গিয়ে ভাতই পুড়িয়ে ফেলেন। দাসী এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রাজকুমারী? রাজকুমারী কেঁদে ফেললেন। দাসীকে বললেন, আমি মায়ের কাছে কিছুই শিখিনি,
তারপর রাজকুমারী আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজের চেহারার বেহাল অবস্থা দেখে রাজকুমারী খুব কষ্ট পেলেন। এমন সময় রুমের আলোটা নিভে গেল। দাসী এসে জানালো তেল কেনার পয়সাও শেষ হয়ে গেছে। রাজকুমারী চিৎকার করে উঠে বললেন, এই অন্ধকার আমার সহ্য হবে না। পরের দিন বিকেলবেলা রাজকুমারী বাগানে ঘুরতে গেলেন। রাজকুমারী দেখলেন সারা রাজবাড়ি ধুলো আর নোংরায় ভরে গেছে। রাজকুমারী মন খারাপ করে বাগানের একটা গাছের নিচে বসে থাকলেন। হঠাৎ করে একটা পরী এসে রাজকুমারীকে জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন তুমি? রাজকুমারী জিজ্ঞেস করলেন, কে? পরী বললেন, আমি ভিন দেশের পরী, এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমার মন খারাপ দেখে তোমার কাছে এলাম। তোমার এত কষ্ট কিসের রাজকুমারী, আমাকে বলো। রাজকুমারী পরীকে বলতে থাকে তার দুঃখের কথা, রাজ্যের দৈন্য দুর্দশার কথা। সব শুনে পরী রাজকুমারীকে বলে, শোনো, কোনো এক পরিশ্রমী মেয়ে এই রাজপ্রাসাদের দুঃখ দুর্দশা পাল্টাতে পারে। এই কথা বলে পরী অদৃশ্য হয়ে যায়। তারপর রাজকুমারী নিজে নিজে বলতে থাকে, পরিশ্রমী মেয়ে? কে এই মেয়ে? রাজপ্রাসাদে তো দাসদাসী কেউ নেই, আমিই একমাত্র মেয়ে আছি। তবে কি পরী আমার কথা বলল? আমি হাল ফেরানোর উদ্যোগ না নিলে তো পিতা নিশ্চয়ই বিকল্প ব্যবস্থা করবেন, আর রাজ্য রাজত্ব সব তার হাতে চলে যাবে। না না, এটা হতে দেওয়া যায় না। তার থেকে যদি আমি, হ্যাঁ আমি, তাই হবে তাই হবে, যেই কথা সেই কাজ। রাজকুমারী রাজ্যের দায় দায়িত্ব সব নিজ হাতে তুলে নিলেন। রাজপ্রাসাদ পরিষ্কার করা থেকে শুরু করে রান্নাবান্না সব কিছু। দাসী এসে রাজকুমারীকে কাজে সাহায্য করতে চাইল। রাজকুমারী দাসীকে বলে দিলেন তার কোনো সাহায্য লাগবে না। আমি আজ খিচুড়ি বানাবো, তুই সবার জন্য কলাপাতার ব্যবস্থা কর। আর রাজপ্রাসাদ অপরিষ্কার হয়ে আছে, তুই যা কাপড় জল আর ঝাড়ুর ব্যবস্থা কর। দাসী অবাক হয়ে বলল, সব আপনি একা করবেন রাজকুমারী? রাজকুমারী বললেন, হে, আর দরকার পড়লে তো তুই আছিসই। তারপর রাজকুমারী সবাইকে খাবার খাওয়ালেন। রাজকুমারীর রান্না করা খাবার খেয়ে সবাই খুব প্রশংসা করল। এরপর রাজকুমারী তার পিতাকে খাবার খাওয়াতে গেল, আর এইদিকে দাসী সালেহাকে বলে দিল শিক্ষকদেরকে নিয়ে আসতে রাজকুমারীকে পড়ানোর জন্য। এই কথা বলে রাজকুমারী চলে গেল। আর এদিকে প্রাসাদের সবাই বলতে থাকে, রাজকুমারী একদম পাল্টে গেছে, একদম তাদের রানীমার মতো হয়ে গেছে। দাসী সালেহা বলেন, রাজামশাই তো এমনটাই চেয়েছিলেন। পরের দিন সকালে রাজকুমারী প্রজাদের সাথে দেখা করে বললেন, আপনারা শুনুন, রাজামশাই অনেক অসুস্থ, তাকে সুস্থ করতে অনেক অর্থের প্রয়োজন। আপনারা রাজামশাইয়ের ভরসা, তাই আপনাদের কাছে করজোরে প্রার্থনা, আপনারা রাজা ও রাজ্যকে বাঁচান। প্রজারা সবাই একসাথে বলে উঠল, আমরা সবাই রাজামশাইয়ের পাশে আছি। রাজকুমারী প্রজাদেরকে বলেন, আপনারা যদি আপনাদের বাকি পড়ে থাকা কর দ্রুত রাজপ্রাসাদে জমা দেন, তাহলে আবার রাজপ্রাসাদ আলোকিত হবে। প্রজারা বললেন, ঠিক আছে রাজকুমারী, আমরা আমাদের বাকি পড়ে থাকা কর দিয়ে দেব। রাজকুমারী কোষাধ্যক্ষকে নির্দেশ দিলেন করের হিসাবটা বুঝে নিতে। রাজকুমারীর দায়িত্ববোধ দেখে রাজা অনেক খুশি হলেন। রাজকুমারীকে বললেন, তুমি অনেক বদলে গেছো মা। রাজকুমারী বললেন, আপনি তো এটাই চেয়েছিলেন পিতা। রাজা বললেন, সবাই তোমার জয়ধ্বনি করছেন, একজন পিতা হিসেবে আমি ভীষণ খুশি। রাজকুমারী বলেন, এতদিন শুধু বাইরের রূপ নিয়ে গর্ব করতাম, তাতে কোনো আনন্দ ছিল না, কিন্তু আজ আনন্দে মন ভরে গেছে। রাজা বললেন, ঠিক বলেছ, তুমি অন্তর থেকে সুন্দর হয়ে উঠেছ মা। রাজকুমারী বললেন, বুঝেছি পিতা, বাইরের নয়, অন্তরের রূপটাই আসল। এমন সময় মন্ত্রী এসে হাজির। মন্ত্রীকে দেখে রাজকুমারী বললেন, মন্ত্রীমশাই, ওষুধ এনেছেন? রাজামশাই তখন বললেন, আমার কোনো ওষুধ লাগবে না, আমি সুস্থ। এই কথা বলে রাজামশাই হাসতে শুরু করলেন। রাজকুমারী বললেন, মানে কি? রাজামশাই বললেন, আমি কখনই অসুস্থ ছিলাম না মা, সবটা সাজানো ছিল। রাজকুমারী বললেন, সে কি, আপনি আমার সাথে মিথ্যা কথা বলেছেন? তারপর মন্ত্রী বললেন, হ্যাঁ রাজকুমারী, রাজামশাইয়ের আদেশেই আমি কিছুদিনের জন্য রাজপ্রাসাদের চাকর বাকর দাসদাসীদের কিছুদিনের জন্য ছুটিতে পাঠিয়েছিলাম। অসুস্থতা, রাজকোষ শূন্য হওয়া, এই সবই বানানো কথা। রাজা বললেন, তুমি যাতে পরিশ্রমী আর স্বাবলম্বী হও, তাই এইসব করতে হয়েছে আমায়। তখন রাজকুমারী বলেন, আমি বুঝেছি পিতা, আমাকে ক্ষমা করুন। কোষাধ্যক্ষ বলেন, আমাকেও ক্ষমা করবেন রাজকুমারী, আমিও সবটাই জানতাম। দাসী সালেহাও হেসে বলেন, আমিও সবটাই জানতাম, আমাকেও ক্ষমা করবেন রাজকুমারী। তখন রাজকুমারীর পরীর কথা মনে পড়ল। রাজকুমারী পরীকে ধন্যবাদ দিলেন তাকে সাহায্য করার জন্য। সারা রাজপ্রাসাদের সবাই রাজকুমারীর জয়ধ্বনি করতে থাকলো।
এই দৃশ্য দেখে রাজকুমারী হেসে গড়াগড়ি খেলেন।